প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? এই করোনার মধ্যে তোমরা ভালো নাই নিশ্চয়ই, কারণ বাসা থেকে বের হইতে পারো না। আমিও বাসা থেকে বের হইতে পারি না, করোনার মধ্যে আটকা পড়ে আছি। তাও মাঝে মধ্যে জঙ্গলে ঘুরে আসি, কি আর করা। তো বন্ধুরা, একটা কথা বলি, এই চ্যানেলটি ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে তোমার বন্ধুদের সহযোগিতা করার জন্য। কেমন? আল্লাহ হাফেজ। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা কয়েকটি ঘটনা এবং লেনদেন সম্পর্কে আলোকপাত করতে যাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো। আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা। নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। বহি ফেরত 500 টাকা। আন্তঃফেরত 300 টাকা। ব্যাংকে জমা 10,000 টাকা। এখন লক্ষ্য করো, আসবাবপত্র ক্রয় এটা একটা ঘটনা 20,000 টাকা। যন্ত্রপাতি আরেকটা ঘটনা 30,000 টাকা। নগদে পণ্য ক্রয়, এই পণ্য ক্রয় 20,000 টাকা। পণ্য বিক্রয় 30,000 টাকা। বহি ফেরত 500 টাকা। আন্তঃফেরত 300 টাকা। ব্যাংকে জমা 10,000 টাকা। 7টা ঘটনা। এই 7টা ঘটনা নিয়ে আমরা আজকে যতটুকু সম্ভব কথা বলবো। একটু লক্ষ্য করতে হবে ভালোভাবে, তাহলে বুঝবে, অন্যথায় বুঝবে না। আসবাবপত্র তোমরা জানো, আসবাবপত্র একটা সম্পদ। এই সম্পদ বৃদ্ধি পেলে তোমরা জানো ডেবিট। তাহলে জাবেদা যখন করবে আসবাবপত্র হিসাব ডেবিট দিকে দিবে 20,000 টাকা, তাই না? এবং নগদান হিসাব তুমি লিখবে ক্রেডিট 20,000 টাকা। তার মানে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিটে 20,000, নগদান হিসাব ক্রেডিট 20,000। যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা। আবার সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 30,000 টাকা। 30,000 টাকা। আবার নগদে পণ্য ক্রয় করলে ব্যয় হয়। পণ্য ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, তাহলে ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, তাহলে পণ্য ক্রয় হিসাব ডেবিট। যেহেতু নগদে ক্রয় করেছে, তাহলে সম্পদ হ্রাস, নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। আবার নগদে পণ্য বিক্রয় করলেই আয় বোঝায়, তাহলে পণ্য বিক্রয় আয় যদি বাড়ে তাহলে ক্রেডিট। আবার 30,000 টাকা নগদে বিক্রি করেছো, তাহলে নগদ টাকা এসেছে, তাহলে নগদ টাকা বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি, ডেবিট, তাহলে নগদান হিসাব ডেবিট 30,000 টাকা। পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। বহি ফেরত, এটা নিয়ে একটু কথা বলতে হবে। বহি ফেরত কি? বহি ফেরত হলো বাহিরে, অর্থাৎ যখন তুমি পণ্য কিনেছ, পণ্য কেনার ফলে যখন তুমি দেখলে কিছু পণ্য খারাপ
বা নষ্ট, তখন তো তোমার মেজাজ খারাপ হয়ে গেছে। মেজাজ খারাপ হয়ে গেছে, রাগ উঠে গেছে। এখন যার কাছ থেকে এনেছো তাকে তো আর রাগ দেখাতে পারছো না, যেহেতু তুমি ব্যবসা করো। ব্যবসা করলে রাগ দেখানো যাবে না, ব্যবসা করলে ধৈর্য থাকতে হবে, তাহলে তুমি ব্যবসায় উন্নতি করতে পারবে। এখন যাই হোক, ব্যবসার কথা আমরা পরে বলি। তাহলে বহি ফেরত, তুমি মাল কিনেছো, সেই পণ্য কিছু খারাপ পড়েছে, 500 টাকার পণ্য খারাপ পড়েছে, সেজন্য তুমি পণ্য ফেরত দিয়েছো। এই বাহিরে ফেরত দেওয়া মানে হলো বহি ফেরত, এবং এটার আরেকটা নাম হলো তোমার ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরতের আরেকটা নাম হলো বহি ফেরত, আরেকটা নাম হলো বহির্মুখী ফেরত। তাহলে 3 নামে ডাকে, একটা হলো ক্রয় ফেরত, আর একটা হলো বহি ফেরত, আর একটা হলো বহির্মুখী ফেরত। কেমন? তাহলে যেহেতু মাল কিনেছো, তাহলে সেই মাল যদি ফেরত দাও, তাহলে 500 টাকা তো আর তাকে দিবা না। যদি নগদে কিনে থাকো, তাহলে নগদ টাকা এটা কমে তার কাছ থেকে কমে যাবে। আর যদি পণ্য বাকিতে কিনে থাকো, তাহলে সাধারণত এই ঘটনা ফেরতের ঘটনাগুলো বাকিতেই হয়ে থাকে। তাহলে 500 টাকা, এই 500 টাকা তুমি দিবা না, তার মানে দায় হ্রাস। আমি অনেক আগে সম্ভবত 2 নম্বর ক্লাসে আমি করে লেনদেন অধ্যায়ে এটা করেছি, বলেছি। তাহলে বহি ফেরত 500 টাকা, তাহলে দায় হ্রাস। তাহলে দায় হ্রাস মানে কি? হয় প্রদেয় হিসাব ডেবিট করবে, অথবা পাওনাদার হিসাবকে তুমি ডেবিট করবে। তাহলে পাওনাদার হিসাব ডেবিট অথবা প্রদেয় হিসাব ডেবিট, তাহলে বহি ফেরত হিসাব ক্রেডিট। কেমন? ঠিক আন্তঃফেরত হইল বিপরীত। আন্তঃফেরত, তুমি যেমন মাল কিনে খারাপ হয়েছে ফেরত দিয়েছ, তেমনিভাবে তুমি মাল বিক্রি করেছো আরেকজনের কাছে, তার কাছে গিয়া দেখা গেছে কিছু পণ্য খারাপ পড়েছে গোডাউন থেকে। তুমি তো আর গোডাউনের পণ্য সবসময় দেখে রাখো না, সবসময় গোডাউনের পণ্য দেখে রাখা সম্ভব নয়। তাই গোডাউনের পণ্য খারাপ পড়েছে, তাই সেই পণ্য ফেরত দিয়েছে 300 টাকার পণ্য। তেমনিভাবে তোমার দেনাদার তোমাকে এই 300 টাকা দিবে না। যদি না দেয়, তাহলে দেনাদার মানে সম্পদ কমে যাচ্ছে। সম্পদ যদি কমে যায়, তাহলে ক্রেডিট। তাহলে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট হবে, আন্তঃফেরত হিসাব ডেবিট হবে। আন্তঃফেরতের আরেকটা নাম আছে বিক্রয় ফেরত বা অন্তর্মুখী ফেরত। তাহলে আন্তঃফেরত হিসাব ডেবিট, বিবিধ দেনাদার অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। একদিকে ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি, অন্যদিকে নগদ নামক সম্পদ হ্রাস। তাহলে যখন বৃদ্ধিকে ব্যাংক, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেমন? তাহলে জাবেদা হইল, লেনদেনও হইল। আসবাবপত্র ক্রয়, যদি তুমি খতিয়ান করো, তাহলে দেখো এখানে কয়টা খতিয়ানের হিসাব হচ্ছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তারপরে নগদের জন্য 1টা, 8টা। কেমন? তারপরে আছে পাওনাদারের হিসাব আছে, তারপরে প্রাপ্য হিসাব বা দেনাদারের হিসাব আছে, 9টা 10টা হবে। তাহলে ব্যাংকের সাথে জমা নগদান, তাহলে 1টা। এটার আন্তঃফেরত 2টা, আন্তঃফেরতের সাথে সম্পর্ক হলো দেনাদারের 3টা, বই ফেরত 4টা 5টা, 5টা 6টা, 7টা, 8টা, 9টা, তাহলে 10টা। 10টা খতিয়ান হিসাব করতে হবে। 10টা খতিয়ান, 10টা খতিয়ানে দেখো এই ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট, ডেবিট ডেবিট দিকে যাবে, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ডেবিট দিকে যাবে, নগদান হিসাব ডেবিট, ডেবিট দিকে যাবে, নগদান হিসাব নগদের পণ্য ক্রয়, এখানে নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট দিকে যাবে, এখানে নগদান হিসাব ডেবিট, ডেবিট দিকে যাবে, এখানে বই ফেরত হিসাব ক্রেডিট, ক্রেডিট দিকে যাবে, আন্তঃফেরত হিসাব ডেবিট, ডেবিট দিকে যাবে, ব্যাংকে জমা ডেবিট, ডেবিট দিকেই যাবে। কেমন? এরপরে আসো, যদি তুমি নগদান বই করো, নগদ দেখো আসবাবপত্র ক্রয়, এখানে শুধু নগদের ঘটনা একটাই, তার মানে এক ঘোড়া নগদান বইতে যাবে, কারণ এক ঘোড়া নগদান বইতে শুধু নগদের কলাম থাকে, আর কোনো কলাম থাকে না, ব্যাংকের কলাম থাকে না, বা বাট্টার কলামও থাকে না। এক ঘোড়া নগদান বইতে শুধুমাত্র নগদের কলাম থাকে, এবং সেখানে শুধুমাত্র নগদ লেনদেনগুলোই যাবে, অন্য কোনো লেনদেন এক ঘোড়া নগদান বইতে
স্থান পাবে না। তাহলে নগদান আসবাবপত্র হিসাব ক্রয় নগদান হিসাব ক্রেডিটে, তাহলে নগদান হিসাব যাবে ক্রেডিটে, এক ঘোড়া নগদান বইয়ের ক্রেডিট দিকে যাবে কি নামে? আসবাবপত্র ক্রয় আসবাবপত্র হিসাব নামে। এই 30,000 টাকা নগদান এক ঘোড়া নগদান বইয়ের ক্রেডিট দিকে যাবে যন্ত্রপাতি নামে। এখানে নগদে পণ্য ক্রয়, এখানেও ক্রেডিট দিকে যাবে ক্রয় হিসাব পণ্য ক্রয় হিসাব নামে। এখানে নগদ ডেবিট এক ঘোড়া নগদান বইয়ের ডেবিট দিকে যাবে বিক্রয় হিসাব নামে। বই ফেরতের সাথে নগদের সম্পর্ক নাই, আন্তঃফেরতের সাথে নগদের সম্পর্ক নাই, তাই নগদান বইতে যাবে না। এখন এখানে দেখো, এখানে ব্যাংকে জমা 10,000 টাকা, এখানে শুধু ব্যাংকের হিসাব নাই, কিন্তু নগদের হিসাব আছে, তাই এখানে এক ঘোড়া নগদান বইতে 10,000 টাকা যাবে ব্যাংক হিসাব নামে। কেমন? তাহলে আজকে আমরা এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? তাহলে এরপরে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে দেখো কয়টা খতিয়ান হলো আমাদের? 9টা 10টা খতিয়ান, ঠিক আছে? তাহলে এখন এই খতিয়ান তোমরা ইচ্ছা করলে এটা টি ছকেও করতে পারো, আবার তোমরা আর কি করতে পারো? একটা হলো টি ছকে করতে পারো, আর একটা কি করতে পারো সেটা তোমরা ভালোভাবেই জানো। কেমন? তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।